সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় বিখ্যাত ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শো এর লেখা একটি ড্রামা। টাইটেলটা হচ্ছে ইউ নেভার ক্যান টেল। তো এই টাইটেলটা থেকে আমরা কি পাচ্ছি? টাইটেলটা হচ্ছে আনসার্টিনিটি অফ লাইফ প্রেজেন্ট করছে, অর্থাৎ জীবন অনিশ্চিত, অর্থাৎ ভবিষ্যতে কি হবে, ফিউচারে কি হবে আমরা কিন্তু কেউ জানি না বা কেউ বলতে পারি না। হ্যাঁ, অনিশ্চিত ভবিষ্যৎ, ইউ নেভার ক্যান টেল, আনসার্টিনিটি অফ লাইফ, জীবনের অনিশ্চয়তা। তো আমরা আশা করছি বুঝতে পারলাম। আমরা যখন ড্রামাটার হচ্ছে যে সামারি আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে একটা 4 অ্যাক্ট প্লে, 4টা অ্যাক্ট রয়েছে। এটার জনরাটা হচ্ছে কমেডি এবং সেটিংটা হচ্ছে একটা সি সাইড টাউন এবং এটা হচ্ছে টাইপটা হচ্ছে কি ড্রামা অফ আইডিয়াস। ড্রামা অফ আইডিয়াস বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে এখানে এটা ইম্পর্টেন্ট নয় যে হচ্ছে ড্রামাটিস্ট এখানে তার উল্লেখ্য চরিত্রগুলোর মাধ্যমে উল্লেখ্য চরিত্রগুলো দিয়ে কি রোল প্লে করাচ্ছে, এটা ইম্পর্টেন্ট নয়, বরং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই চরিত্রগুলো কি হচ্ছে যে কি আইডিয়া জেনারেট করছে, হ্যাঁ, কি মেসেজটা দিতে চাইছে, এটা ইম্পর্টেন্ট। তো এটাকে হচ্ছে যে ড্রামা অফ আইডিয়াস বলা হয়। তো এটা হচ্ছে একটা অ্যান্টি রোম্যান্টিক কমেডি, অ্যান্টি রোম্যান্টিক টাইপ অফ ড্রামা। তো এখানে অ্যান্টি রোম্যান্টিক কেন বলা হচ্ছে? কারণ এখানকার প্রত্যেকটা চরিত্রই ভীষণ বাস্তববাদী। হ্যাঁ, কেউ কিন্তু রোম্যান্টিক ইলিউশন নিয়ে থাকছে না, সবাই জীবনটাকে খুব বাস্তব মানে খুব প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছে। হ্যাঁ, এখানে লাভ বলুন, ম্যারেজ বলুন, সব কিছুই হচ্ছে খুব প্র্যাকটিক্যালভাবে দেখা হয়, অর্থাৎ জীবনের বাস্তবতাটা সবাই এখানে বোঝে। তো সেজন্য এটাকে একটা অ্যান্টি রোম্যান্টিক ড্রামা বলা হচ্ছে। তো এই থিমগুলো, এখানে যে থিমগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে সামারিটা আলোচনা করার পরে গিয়ে আলোচনা করব, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমরা এ পর্যায়ে ক্যারেক্টার লিস্টটা সম্পর্কে একটু বলে নিব। তো ক্যারেক্টার লিস্টে আমরা বেশ কিছু মেজর ক্যারেক্টার্স পাচ্ছি। প্রথমে হচ্ছে যে মিস্টার ক্রাম্পটন, তিনি একজন মাঝবয়সী ভদ্রলোক, মাঝবয়সী বলতে পারি বা তার চেয়ে একটু বেশি বয়স্ক বলতে পারি। তো তিনি একটু বদমেজাজি এবং একটু ডোমিনেটিং স্বভাবের একজন ভদ্রলোক, তিনি বেশ সম্পদশালী বটে। তো তারপর এক চরিত্র আসছে মিসেস ক্ল্যান্ডন। মিসেস ক্ল্যান্ডন হচ্ছে মিস্টার ক্রাম্পটনের ওয়াইফ। আমরা নামের টাইটেল দেখে কিন্তু বুঝতে পারছি যে এনারা কিন্তু একসাথে থাকেন না, এনারা আলাদা থাকেন, এনারা এখন সেপারেটেড। যদিও তাদের হয়তো ডিভোর্স হয়নি, কিন্তু তারা আলাদা থাকেন। তাদের 3টা সন্তান। প্রথমজন হচ্ছে এই মিসেস ক্ল্যান্ডন কিন্তু একজন নারীবাদী লেখক, তিনি গবেষণাধর্মী বই লেখালেখি করেন এবং তিনি একজন ফেমিনিস্ট। তো তাদের 3টে সন্তান রয়েছে। 3টে সন্তান নিয়ে মিসেস ক্ল্যান্ডন মিস্টার ক্রাম্পটনের থেকে আলাদা থাকেন। তো এবং তার সন্তানদেরকে তিনি তার মতো করে গড়ে তুলেছেন। তো এখানে মিসেস ক্ল্যান্ডনের প্রথম সন্তানের নাম হচ্ছে যে গ্লোরিয়া ক্ল্যান্ডন। তাদের সন্তানদের নামও কিন্তু তার মায়ের নামের মতো করেই রাখা হয়েছে আর কি, ক্ল্যান্ডন যুক্ত করে। তো প্রথম কন্যা সন্তান সে হচ্ছে গ্লোরিয়া ক্ল্যান্ডন, তার বয়স এখন 20 বছর। তারপর দ্বিতীয় আসছে ডলি ক্ল্যান্ডন। ডলি ক্ল্যান্ডনের বয়স এখন 18 বছর এবং সে হচ্ছে তাদের মিস্টার ক্রাম্পটন এবং মিসেস ক্ল্যান্ডনের আরেক মেয়ে। এবং তারপরে আসছে ফিলিপ ক্ল্যান্ডন, সে হচ্ছে তার বয়সও 18 বছর, কারণ ডলি ক্ল্যান্ডন এবং ফিলিপ ক্ল্যান্ডন তারা দুজনে যমজ ভাই বোন। তারপর আসছে ম্যাককমাস, তিনি হচ্ছেন যে মিসেস ক্ল্যান্ডনের ফ্রেন্ড। তিনি একটা সময় মিসেস ক্ল্যান্ডনকে বিয়ে করতে চাইতেন, কিন্তু বর্তমানে তিনি আর চান না বিয়ে করতে, বরং তিনি এখন হচ্ছে মিসেস ক্ল্যান্ডনের আইনজীবী, খুব ভালো একজন আইনজীবী হিসেবে তার পক্ষে কাজ করেন। এবং তারপরে চরিত্র আসছে ওয়াল্টার বোন, যিনি একটা হোটেলের একটা ওয়েটার এবং তিনি বেশ বিচক্ষণ একজন মানুষ এবং কিছুটা ফিলসফিক্যাল। হ্যাঁ, তার কথাবার্তা কিছুটা ফিলসফিক্যাল। এবং তারপরে চরিত্র এবং শেষ চরিত্র বলা যায় ওয়াল্টার বুন, তিনি ওয়াল্টার বুনের ওয়েটারের ছেলে। তিনি হচ্ছে তৎকালীন যে কুইন ছিল সেই কুইনের হয়ে একজন লয়ার হিসেবে কাজ করতেন। তো এখানে আসছে যে হচ্ছে এবার আমাদের সামারিটা আলোচনা করার সময়। তো সামারি আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যে সিনটা পাই সেটা হচ্ছে যে আমি এখানে কিন্তু আমাদের গল্পের হিরো ক্যারেক্টার লিস্টে এই হিরোকে উল্লেখ করতে ভুলে গেছি। যাই হোক, ক্যারেক্টার লিস্টের যেই হিরো রয়েছেন আমাদের, তিনি হচ্ছেন মিস্টার ভ্যালেন্টাইন। তিনি একজন ডেন্টিস্ট, ইয়াং ডেন্টিস্ট, এবং তাকে একটু হচ্ছে সে একটু ফিনান্সিয়ালি হচ্ছে চ্যালেঞ্জ, অর্থাৎ তার টাকা পয়সা একটু কম আছে, কারণ সে অতটা পরিচিত কোনো ডাক্তার নয় আর কি। তো সে খুবই বাস্তববাদী একজন মানুষ। তো
এই এখন আমরা সামারিতে চলে যাব। তো আমরা সিনের প্রথমেই দেখতে পাই যে হচ্ছে আমাদের হিরো মিস্টার ভ্যালেন্টাইন তিনি রোগী দেখছেন, অর্থাৎ তার চেম্বারে তিনি দাঁত তোলার কাজ করছেন আর কি। হ্যাঁ, তার প্রথম রোগীটা হচ্ছে আমাদের মিসেস ক্লান্ডনের কন্যা ডলি ক্লান্ডন। সে এই ডেন্টিস্টের প্রথম রোগী হিসেবে তার কাছে চিকিৎসা নিচ্ছে। তো ডলি ক্লান্ডনের সাথে গিয়েছিল তার ভাই, যমজ ভাই ফিলিপ ক্লান্ডন। ডলি ক্লান্ডন খুবই চটপটে স্বভাবের একটা মেয়ে এবং ভীষণ চালাক। ফিলিপ ক্লান্ডনও তাই, ফিলিপ ক্লান্ডনও হ্যান্ডসাম। তো তারা হচ্ছে ডক্টর ভ্যালেন্টাইনের সাথে একটা ভাব জমিয়ে ফেললো এবং এক পর্যায়ে তাদের ওখানে আরেকজন মানুষ আসে। তিনি হচ্ছেন মিস্টার ক্রাম্পটন। তিনি মূলত কিন্তু ফিলিপ ক্লান্ডন এবং ডলি ক্লান্ডনের বাবা, কিন্তু তারা কেউ কাউকে চিনে না। হ্যাঁ, তাদের কাকতালীয়ভাবে দেখা হয়ে গেছে আর কি। এই মিস্টার ক্রাম্পটনের বাড়িতে কিন্তু আমাদের ডক্টর ভ্যালেন্টাইন ভাড়া থাকেন। হ্যাঁ, তো এই মিস্টার ক্রাম্পটন কিন্তু বেশ কিছুদিন ধরেই দাঁতের সমস্যায় ভুগছিলেন এবং তিনি ডক্টর ভ্যালেন্টাইনকে বলেন যে তাকে যেন পেইনলেস উপায়ে দাঁতটা তুলে দেওয়া হয়। কিন্তু ডক্টর ভ্যালেন্টাইন কিন্তু এখানে একটা শর্ত জুড়ে দেয় যে আমি আপনাকে পেইনলেস উপায়ে অর্থাৎ ব্যথা মুক্ত উপায়ে আপনার দাঁত তুলে দিতে পারি, কিন্তু তার জন্য আপনার একটা শর্ত আছে যে আপনার আমার যে গত কয়েক মাসের আনপেইড যে ভাড়াটা ছিল, বাড়ি ভাড়া, সেটা মকুব করে দিতে হবে। তো এ পর্যায়ে মিস্টার ক্রাম্পটন রাজি হয়ে যায়। তো তার দাঁত তোলা হয়। এখন আমাদের ডলি ক্লান্ডন এবং ফিলিপ ক্লান্ডন, যেহেতু তাদের সাথে ডক্টর ভ্যালেন্টাইনের একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, তারা কিন্তু তাকে তাদের ওখানে লাঞ্চে দাওয়াত করে। হ্যাঁ, দুপুরে খাবারের জন্য দাওয়াত করে, ইনভাইট করে এবং তারা সেই সাথে মিস্টার ক্রাম্পটনকেও ইনভাইট করে তাদের সাথে যুক্ত হবার জন্য। তো যথাসময়ে ভ্যালেন্টাইন সেখানে পৌঁছে যায় এবং মিস্টার ক্রাম্পটনও পৌঁছে যায়। ভ্যালেন্টাইনের গ্লোরিয়ার সাথে দেখা হয়, কথা হয় এবং মিস্টার ক্রাম্পটনের সাথেও গ্লোরিয়ার কথা হয়। কিন্তু গ্লোরিয়ার সাথে তার কিন্তু মতের খুব একটা মিল, মানে গ্লোরিয়াকে সে খুব একটা পছন্দ করতে পারছে না কথাবার্তায়, কারণ গ্লোরিয়া কিন্তু একেবারেই তার মায়ের মতো স্বভাব পেয়েছে, অর্থাৎ তার মা তাকে তার মতো করে গড়ে তুলেছে। হ্যাঁ, সে একজন ফেমিনিস্ট হয়েছে, তার মায়ের মতোই ভীষণ বাস্তববাদী এবং একটু স্বাধীনচেতা টাইপের আর কি। তো এরপর যে এক পর্যায়ে কাকতালীয়ভাবে ফিলিপ, ডলি এবং গ্লোরিয়া এরা তিনজনে কিন্তু জেনে যায় যে মিস্টার ক্রাম্পটন তাদের বাবা। তারপরে তারা কিছুটা মনক্ষুণ্ণ হলেও পরবর্তীতে যখন তারা জানতে পারে যে মানুষটা বেশ সম্পদশালী একজন মানুষ, তখন কিছুটা তাদের মন ভালো হয় আর কি। তারপর যখনই মিস্টার ক্রাম্পটন মিসেস ক্লান্ডনকে সেখানে দেখতে পায় এবং তখনই তিনি বুঝে যান যে এই তিনটা তার পুত্র এবং কন্যা। তো তারপরে তিনি একটু ঘটনার হঠাৎ আকস্মিক এই ঘটনায় একটু ব্যালেন্স হারা হয়ে পড়ে আর কি। তারপরে এক পর্যায়ে ঠিক হয়। তো তিনি কিছুটা দুঃখ পান আর কি, কারণ তার সন্তানরা তার সাথে এতগুলো বছর ছিল না। যাই হোক, এক পর্যায়ে এই যে আমাদের এই ওয়েটার, যিনি একটু ফিলোসফিক টাইপের, একটু বুদ্ধিমান, তিনি কিন্তু তার ছেলেকে নিয়ে এসেছিলেন এই ফ্যামিলিটাকে একটা বন্ধনে আবদ্ধ করার জন্য আবার। তো তারপর এখানে যেই ম্যাককমাস যে ছিলেন, তিনিও তার ফ্রেন্ড মিসেস ক্লান্ডনকে বোঝান যে এটা তার ঠিক হয়নি যে তিনি তার তিনটা ছেলে মেয়েকেই মিস্টার ক্রাম্পটনের থেকে এতগুলো বছর দূরে সরিয়ে রেখেছে। যা হোক, এই ওয়াল্টার বোন, যিনি কিনা সেই ওয়েটারের ছেলে, তিনি কিন্তু খুব চেষ্টার মাধ্যমে তাদের পরিবারের মধ্যে পরিবনার একটা তৈরি করার চেষ্টা করছেন আর কি, ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। তো কিছু পর্যায়ে এসে কিন্তু এক পর্যায়ে এসে কিন্তু এই লাঞ্চটা, অর্থাৎ এই অনুষ্ঠানটা একটু ক্যান্সেল হওয়ার একটা ব্যাপার ছিল, কারণ বোঝা যাচ্ছে একটু পরিবারের মানবাভিমানের ব্যাপার ছিল। যাই হোক, এটা আমাদের ওয়েটার, খুব বুদ্ধিমান ওয়েটার ওয়াল্টার বোন কিন্তু এটাকে আবার সংগঠিত করে আবার তাদেরকে বসিয়েছেন এবং তাদের মধ্যে একটা বন্ধন তৈরি করার চেষ্টায় আছেন তিনি তার পুত্রকে দিয়ে। তো এ পর্যায়ে যে আমাদের মিস্টার ভ্যালেন্টাইন কিন্তু এদিকে গ্লোরিয়াকে দেখে তার প্রেমে পড়ে গেছে অলরেডি এবং গ্লোরিয়াকে সে একটা পর্যায়ে এসে প্রপোজ করে। তখন গ্লোরিয়া কিন্তু সেটাকে রিজেক্ট করে সরাসরি, কারণ সে এইসব লাভ রিলেশনশিপে সে বিশ্বাসী ছিল না, কারণ সে তার মায়ের মতোই ফেমিনিজমে বিশ্বাসী ছিল। তো তারপর একটা সময়ে যখন
আমাদের মিস্টার ভ্যালেন্টাইন তাকে বোঝালো যে সায়েন্টিফিক্যালি বোঝালো যে তাকে দেখার পর তার হচ্ছে রক্তের মধ্যে অক্সিজেন সঞ্চালন হচ্ছিল আর কি। তো এভাবে বোঝানোর পরে তারপরে লাইফ ফোর্স সম্পর্কে তাকে বোঝালো যে এটা এটা একটা ম্যান অ্যান্ড ওমেনের লাইফে একটা ইনএভিটেবল একটা ব্যাপার। হ্যাঁ, কেমিস্ট্রির উদাহরণ দিয়ে তাকে বোঝালো। তো যা হোক, এ পর্যায়ে কিন্তু আমাদের গ্লোরিয়া ক্ল্যান্ডন তার মায়ের দেওয়া সকল আদর্শকে এক সাইডে রেখে সে কিন্তু প্রেমে পড়েই গেল মিস্টার ভ্যালেন্টাইনের। তো তারপরে একটা পর্যায়ে এসে তার মা তার মা হচ্ছে যে মিসেস ক্ল্যান্ডন, তিনি কিন্তু জেনে গেলেন তাদের এই রিলেশনশিপের কথা এখন, এবং তিনি তার মেয়ে গ্লোরিয়াকে বললেন যে এভাবে হুটহাট করে কাউকে বিশ্বাস করা ঠিক নয়, কারণ পুরুষ মানুষ কিন্তু সবসময় সুযোগ সন্ধানী হয়। সেটা তিনি হচ্ছে যে তার কন্যাকে বোঝাতে চেষ্টা করছিলেন, এবং তারা বেশ ফ্লাটারি করে বেড়ায় সব জায়গাতে। তো এই জিনিসটা গ্লোরিয়া হচ্ছে একটু মনক্ষুণ্ণ হয়, এবং সে ভ্যালেন্টাইনকে জিজ্ঞেস করতে যায় যে সে হচ্ছে এর আগে কাউকে প্রপোজ করেছে কি না। তারপর ভ্যালেন্টাইন বলে হ্যাঁ অবশ্যই করেছি। ভ্যালেন্টাইন কিন্তু অ্যান্টি রোম্যান্টিক টাইপ ছিল। সে হচ্ছে লাভ ইলিউশন মানে রোম্যান্টিক ইলিউশন এগুলোতে বিশ্বাস করতো না। সে সরাসরি বলছে হ্যাঁ আমি প্রপোজ করেছি অনেকেই করেছি, তোমার আগে অনেকেই করেছি, কারণ পুরুষ মানুষ কিন্তু সবসময় একটা পারফেক্ট ম্যাচ খুঁজে বেড়ায়। যতক্ষণ পর্যন্ত না সে একটা পারফেক্ট মানুষ পাচ্ছে, তার জন্য একটা পারফেক্ট ম্যাচ পাচ্ছে, সে কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রপোজ করতে থাকে। হ্যাঁ, তো যখনই সে ঠিক মানুষটাকে পেয়ে যায় তখনই সে প্রপোজ করাটা বন্ধ করে। তো এক্ষেত্রে আবার গ্লোরিয়া ক্ল্যান্ডন বুঝতে পারলো। তো এ পর্যায়ে তাদের পরিবারে ওয়াল্টার বোনের প্রচেষ্টায় তাদের পরিবারে একটা ভালো সুসম্পর্ক তৈরি হলো, একটা বন্ডিং তৈরি হলো। তারপর গ্লোরিয়া এবং ভ্যালেন্টাইনের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল, এবং এ পর্যায়ে ভ্যালেন্টাইন কিন্তু বিয়ে করতে অস্বীকার করলো, কারণ মানে একটু অরাজি ছিল আর কি। কারণ সে বলছিল যে তার কাছে পর্যাপ্ত টাকা পয়সা নেই, কারণ সে একজন দরিদ্র ডাক্তার এবং সবে মাত্র শুরু করেছে। তো এ পর্যায়ে ওয়াল্টার বোন কিন্তু খুব বিখ্যাত একটা কথা বললো, সেই যে টাইটেল ইউ নেভার ক্যান টেইল, সে বললো ইউ নেভার ক্যান টেইল স্যার, ইউ নেভার ক্যান টেইল। এটার দ্বারা সে কিন্তু আনসার্টিনিটি অফ লাইফ বোঝাচ্ছে। তো আনসার্টিনিটি অফ লাইফ বোঝাচ্ছে কীভাবে, সে কিন্তু তার জীবন দিয়েও একটা উদাহরণ দিতে পারছে যে সে কিন্তু একজন ওয়েটারের ছেলে, এবং সে এখন তৎকালীন যেই কুইন ছিল তার হয়ে কাজ করছে। এটাও কিন্তু তার জীবনের একটা আনসার্টিনিটি। হ্যাঁ, তারপর হচ্ছে যে আরেকটা আমরা আনসার্টিনিটি কি বলতে পারি যে এই যে হঠাৎ দেখা হয়ে যাওয়া, হঠাৎ হচ্ছে পুরো পরিবারের একসাথে দেখা হয়ে যাওয়া, তাদের সম্পর্ক ভালো হয়, এটাও কিন্তু একটা আনসার্টিনিটি অফ লাইফ। তারপর হচ্ছে গ্লোরিয়া ক্ল্যান্ডন যে মিস্টার ভ্যালেন্টাইনের প্রেমে পড়লো, এটাও আনসার্টিনিটি অফ লাইফ। হ্যাঁ, এভাবে অনেক কিছু রয়েছে এখানে। তো কেউ আসলে বলতে পারে না ভবিষ্যতে কি হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়াল্টার বোন কিন্তু মিস্টার ভ্যালেন্টাইনকে রাজি করালো বিয়েতে। তো তারপরে তাদের একটা সুখী হ্যাপি এন্ডিং হলো, যেভাবে একটা কমেডিতে হয় আর কি। তো এই ছিল আমাদের আজকের সামারিটা। তো এখানে আমরা থিম পাচ্ছি কয়টা, 3টা থিম পাচ্ছি মূলত। একটা হচ্ছে যে লাভ অ্যান্ড ম্যারেজ, হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে ফেমিনিজম, এবং আরেকটা আমরা থিম পাচ্ছি যে আনসার্টিনিটি অফ লাইফ। তো এগুলো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সঙ্গে থাকুন। ধন্যবাদ।